সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। সৃষ্টিকর্তাকে স্মরণ করে শুরু করছি আজকে আমাদের অনলাইন ভিডিও। আমি শিমন কুমার দত্ত, প্রভাষক আইসিটি, ব্যায়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি তোমাদের আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে একটি কথা বলে নেই, তোমরা সকলেই অবগত আছো যে বিগত 18ই মার্চ 2020 সাল থেকে মহামারী করোনার কারণে তোমাদের সরাসরি ক্লাসটি নেওয়া বন্ধ আছে। তো তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে যে অনলাইন ভিত্তিক ক্লাস সেটি শুরু হয়েছে। এর আগে আমরা মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসগুলো প্রচারিত করেছি, তারই ধারাবাহিকতায় কলেজ পর্যায়ে শুরু হয়েছে। এটা একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীর জন্য প্রযোজ্য। আশা করি তোমরা ভালো থাকবা আর বাসায় থেকে এই কাজগুলো করবা। এবং এই পড়াশোনার পাশাপাশি যদি কোনো সমস্যা, যদি তোমাদের কিছু মনে হয় তো কমেন্ট বক্সে লিখবা, অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করবা। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের অনলাইন ক্লাসে। আজকের আলোচ্য বিষয় তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম তোমাদের জানা আছে। অধ্যায়টি হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড HTML। এই অধ্যায়ে তোমরা যেটা শিখতে পারবে, এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমার নিচের বিষয়গুলো বা শিক্ষণ ফলসমূহ অর্জন করতে পারবে, যেগুলো একটু সংক্ষেপে বলছি। এই অধ্যায়টা তোমরা যদি ভালো করে শেখো তাহলে তোমার ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে, HTML এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, এছাড়া HTML ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করতে পারবে এবং সর্বোপরি একটি ওয়েবসাইট পাবলিশ করতে পারবে। সবচেয়ে বিষয় একটি মজার একটা অধ্যায় তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই অধ্যায়টি একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীর জন্য প্রযোজ্য। আর এই অধ্যায়টি তোমাদের আমি এই কথা বলতে পারি যে অধ্যায়টি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো বা ভালো করে দেখো, তো তোমাদের এইখান থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে সেখানে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে এবং কখনো কখনো একের অধিক প্রশ্ন বা একটি হয়ে বাকি যুক্ত হবে একটু উন্নতির সাথে আসতে পারে। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হয়ে থাকে। তোমরা অবগত আছো, জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর, অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর ও প্রয়োগমূলক প্রশ্ন উত্তরে 3 নম্বর এবং উচ্চ দক্ষতামূলক প্রশ্নে 4 নম্বর। তোমরা আজকে আমরা এই ওয়েব সাইট এর মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিক্ষাটি অর্জন করবে। আমি আশা করি তোমাদের এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ে জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগমূলক প্রশ্নগুলো উত্তর করার জন্য সামর্থ্য অর্জন করবে যদি একটু মনোযোগ দিয়ে দেখো এবং মূল পাঠ্য বইটি একটু ভালো করে দেখো। আজকে তোমাদের আমি যে বিষয়গুলো সবচেয়ে আলোচনা করব এবং বসিয়ে তুলব সেগুলো যদি সংক্ষিপ্ত একটা তালিকা দেখি, একটু খেয়াল করে দেখো যে আজকে আমি যেগুলো আলোচনা করব: ওয়েব পেজ, ওয়েব পেজের বিষয়বস্তু, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, IP অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব অ্যাড্রেস, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন। এছাড়াও আলোচিত হবে আজকে ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, এই কাঠামোর যে প্রকারভেদগুলো, যে 4টি ভাগ রয়েছে যেটা ধারাবাহিক উল্লেখ করেছি: ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার। এছাড়া এই 3টি সমন্বয় গঠিত হয়ে থাকে হাইব্রিড বা কম্বিনেশন। এই সংক্ষিপ্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমি একটু কথা বলবো। তোমরা অবগত আছো যে তোমাদের যে সরাসরি ক্লাসরুমে যে আমি পাঠ্যদান করতাম সেখানে আমি তোমাদের এই অধ্যায়টি শুরু করেছিলাম এবং বেশ কয়েকটি ক্লাস হয়েছিল। তো যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে, তো সেখানে আমরা একটা ধারাবাহিকতা অবলম্বন করার জন্য আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের মৌলিক বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। এই মৌলিক বিষয়গুলো দেখবা যে তোমাদের জন্য খুবই প্রয়োজন, একটু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আমরা প্রথমেই যেটা আলোচনায় আসবো আজকে আমাদের যে ওয়েব পেজ কি। আমরা দেখবা ইন্টারনেট সকলেই ব্যবহার করি। ইন্টারনেটে আমরা বিভিন্ন ওয়েব পেজ অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ করি এবং বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলো দেখে থাকি। তো আসলে এক কথায় আমরা বলার চেষ্টা করি যে HTML দ্বারা
লিখিত কোনো পৃষ্ঠাকে আমরা বলে থাকি ওয়েব পেজ। কিন্তু যদি একটু সংজ্ঞায়িত করে এভাবে আমরা বলার চেষ্টা করি, দেখো আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেছি, বলার চেষ্টা করেছি যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। যদি আমরা এভাবে বলার চেষ্টা করি যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি হয়। এছাড়া দেখো খেয়াল করো, যদি আমরা একটি উল্লেখযোগ্য একটা অনুসরণ করি বা তোমাদের জন্য একটা সংজ্ঞায়িত করতে চাই, যে মেরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি অনুসারে ওয়েব পেজ হলো ইলেকট্রনিক ডকুমেন্ট ক্রিয়েটেড উইথ HTML therefore associable with a browser। তোমরা পাঠ্য বই থেকে যে কোনো একটি ওয়েব পেজ এর সংজ্ঞা ভালোভাবে খেয়াল করবা। আমরা আবারও বলছি, যদি এভাবে বলার চেষ্টা করি, HTML দ্বারা লিখিত কোন পৃষ্ঠাকে আমরা বলে থাকবো যে ওয়েব পেজ। আসবো আমরা ওয়েব পেজের পরবর্তী স্টেপ, ওয়েব পেজ এর বিষয়বস্তু, অর্থাৎ একটি ওয়েব পেজে কি কি বিষয় থাকতে পারে। ওয়েব পেজে টেক্সট বা লেখা, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল, ভিডিও, অডিও ইত্যাদি এবং অন্য কোনো পেজের লিংক থাকতে পারে। আর ওয়েব পেজের বিষয়বস্তু ব্রাউজার প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলের প্রয়োজন হয়, যেমন উল্লেখ করেছি টেক্সট বা ডেটা ফাইল, ছবি বা গ্রাফিক্স ফাইল, ভিডিও এবং অডিও ফাইল। আমি একটা নমুনা বা ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করেছি যে একটি ওয়েব পেজের মতো টেক্সট যে বিষয়টা লেখা, টেক্সট থাকবেই থাকে। এছাড়াও যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখো একটি ওয়েব পেজে আমরা দেখানোর চেষ্টা করছি এ ফ্লিং ফর্ম, অর্থাৎ একটা বিভিন্ন তথ্যগুলি দেয়া বা নেয়া বা দেখা, কোনো তথ্যগুলি এখানে ইনপুট করতে হতে পারে বা কোথাও দেখা যেতে পারে, এই ধরনের কোনো ফর্ম থাকতে পারে, তোমাদের কোনো ছবি থাকতে পারে অথবা ইমেজ কোনো থাকতে পারে, ইমেজ ফাইল। এছাড়া দেখবে অনেক সময় একটি ওয়েব পেজে ভিডিও ফাইল থাকতে পারে, অডিও ফাইল থাকতে পারে, অথবা যদি লক্ষ্য করো PDF ফাইল থাকতে পারে। এছাড়াও ওয়ার্ডের যেমন ধরো MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ধরনের বিভিন্ন ফাইলের অংশগুলো কিন্তু জুড়ে দেওয়া থাকে। আরেকটি বিষয় উল্লেখ দেখবা যে ওয়েব পেজগুলোতে মূলত যে হাইপার লিঙ্ক, অর্থাৎ এক জায়গায় ক্লিক করে ওয়েব পেজের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় স্থানান্তর করা যায়। এই ধরনের অসংখ্য লিঙ্ক কিন্তু একটি ওয়েব পেজে বিদ্যমান থাকে। তাহলে আমরা একটা কি জিনিস কি দেখলাম যে ওয়েব পেজের বিষয়বস্তুগুলো যদি আলোচনা করি, একটি ওয়েব পেজে মূলত বিভিন্ন ধরনের টেক্সট ফাইল থাকে, ছবি বা গ্রাফিক্স ফাইল থাকতে পারে, এছাড়া ভিডিও এবং অডিও ফাইল, এছাড়া আরো অংশ সংযুক্ত হতে পারে। আলোচনায় আসলাম আমরা ওয়েব পেজ। এবার আমরা দেখব ওয়েবসাইট। দেখো ছাত্রছাত্রীরা, ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের একটি ক্ষুদ্র অংশ। আর এই ওয়েব পেজগুলো সকলগুলো যদি একত্রিত হয়ে কোনো ব্যক্তি বা কোনো সংস্থার প্রয়োজনীয় তথ্যাবলী অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে প্রকাশিত হয়, তখন তার সামগ্রিক সমস্ত বিষয়টাকে বলে থাকি আমরা ওয়েবসাইট। যদি আমরা এটি সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়, তাহাই হলো ওয়েবসাইট। যদি আমরা অনলাইন তথ্য ভান্ডার উইকিপিডিয়া অনুসারে বলতে চাই, তাহলে বিষয়টি এরকম দাঁড়ায়, a website also written as website or simply site is a set of related web pages set from a single web domain. A website is hosted on at least one web server accessible via a network such as the internet or private local area network for an internet addresses known as a uniform resources locator. এছাড়া যদি আমরা বলার চেষ্টা করি যে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ওয়েবসাইট হলো a location concentrated to the internet that maintains one or more web pages। এছাড়া তোমাদের পরীক্ষাতে অনেক সময় একটা প্রশ্ন হয়ে থাকে যে www এর পূর্ণ অর্থ কি, বা www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংক্ষেপে সংজ্ঞা বা বলতে কি বুঝো। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেজ, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। তাহলে এখান থেকে আমরা আলোচিত হয়ে আসলাম ওয়েব পেজ, ওয়েবসাইট এবং দেখানো হলো www।
আচ্ছা, এছাড়া তোমার একটি বিষয়ে প্রশ্ন আসে অনেক সময় যে হোম পেজ বলতে কি বুঝো। দেখো, আমরা প্রত্যেকেই ওয়েব পেজ বা ওয়েবসাইট সম্পর্কে একটু বুঝলাম, কিন্তু হোম পেজটা কি? কোন একটি ওয়েবসাইটে যে পৃষ্ঠাটি তোমার প্রথম প্রদর্শিত হবে, অর্থাৎ কোনো ভিজিটর বা যারা ওয়েবসাইট ভিজিট করবে তাদের সামনে সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয়, প্রথম উপস্থাপিত হয়, এই পেজটাকে বলে থাকি আমরা হোম পেজ। মূলত একটি হোম পেজে বিভিন্ন পেজের লিংক বা ইন্টারলিংক থাকে, অর্থাৎ সেই পেজ থেকে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর হয়ে থাকি। একটি ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে আমরা বলে থাকবো ওয়েব পেজের হোম পেজ। সুতরাং একটি বিষয় বলতে পারি যে ওয়েব পেজ, ওয়েবসাইট বা হোম পেজ এই জাতীয় থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আমাদের জ্ঞানমূলক অংশে সংযুক্ত হতে পারে। সুতরাং ভালো করে খেয়াল করবা যে ওয়েব পেজটা কি, ওয়েবসাইটটা কি, আর হোম পেজটা কি। আমি তোমাকে বলার জন্য বলছি, মনে রাখার জন্য, পরীক্ষায় একটু স্মরণ করে গেলে সুবিধা হবে। দেখো, যদি আমরা টেক্সট বুক বই দেখি, টেক্সট বুক বইয়ের যে মলাটটি, উপরের যে মলাটটি থাকে, এই মলাটটি থেকে কিন্তু আমরা বুঝতে পারি, যেমন তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বই যে মলাটটি থাকে, এই মলাটটাকে আমরা তুলনা করতে পারি হোম পেজের সাথে, আর পুরো বইটাকে আমরা বলতে পারি ওয়েবসাইট, আর এই বইটার প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি পাতাকে আমরা বলতে পারি ওয়েব পেজ। তাহলে সমস্ত বিষয়টি দাঁড়ালো হচ্ছে ওয়েবসাইট, আর ওয়েবসাইটের প্রত্যেকটি পৃষ্ঠাকে বলবো আমরা ওয়েব পেজ, এবং ওয়েবসাইটের প্রথম যে পৃষ্ঠাটি যেটি দৃশ্যমান হয়, উপস্থাপিত হয়, তাকে আমরা বলবো হোম পেজ। ঠিক আছে, আসি আমরা পরের সেশনে। খেয়াল করে দেখো, নিচে একটু সংক্ষেপে আলোচনা করব তোমাদের যে ওয়েবসাইট ও ওয়েব পেজের পার্থক্য। দেখো, একটু খেয়াল করে দেখো, যদি আমরা উদ্ভব প্রশ্ন হয়ে থাকে, এক কথায় যদি বলার চেষ্টা করি, ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়, তাই হলো ওয়েবসাইট। পক্ষান্তরে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে আমরা ওয়েব পেজ বলে। একটু খেয়াল করে দ্বিতীয় যদি সংজ্ঞা বলার চেষ্টা করি বা সংক্ষেপে তুলি, ওয়েবসাইট হলো যে ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের সমাহার, আর সেখানে ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হলো স্বতন্ত্র এইচটিএমএল ডকুমেন্ট। আমরা বলতে পারি যে ওয়েব পেজ গুলো মিলিত হয়ে কিন্তু আসলে ওয়েবসাইট গঠিত হয়, কিন্তু ওয়েবসাইট গুলো মিলিত হয়ে কিন্তু কখনো ওয়েব পেজ গঠিত হবে না। আর ওয়েব পেজ একটি একক অবস্থান, এই ওয়েব পেজ গুলো পরস্পর একে অপরের সাথে সংযুক্ত হয়ে যখন উপস্থাপিত হবে, তখন পুরো বিষয়টাকে আমরা বলে থাকবো ওয়েবসাইট। ঠিক আছে, যদি বুঝতে কষ্ট হয় বা সমস্যা মনে করো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। আর এছাড়াও তো আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে, সুতরাং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো যদি কোনো বুঝতে সমস্যা হয়। আমরা পরবর্তী সেশনটা একটু দেখবো। পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এই যে ওয়েব পেজ বা হোম পেজ, ওয়েবসাইট বললাম, তাহলে এই ওয়েবসাইটে থাকার কি দরকার বা করলে আমাদের সুবিধা কি, আমরা একটা পয়েন্টের সাথে তোমাদের তুলে ধরবো যে একটি ওয়েবসাইটের সুবিধাগুলিগুলো কি কি। একটু ভালো করে খেয়াল করো, বেশ কিছু সুবিধা আমি একে কয়েক বলবো, এইগুলো থেকে কমপক্ষে কিছু পয়েন্ট, কিছু সংজ্ঞায়িত করার চেষ্টা করবা, অথবা কিছুটা ভালো করে খেয়াল রাখা, এখান থেকে যে কোনো প্রশ্ন হতে পারে। আমরা একটু ধারাবাহিক বলছি। দেখো, 1 নাম্বার, স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রচার করতে পারে। 2 নম্বর, ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে, অর্থাৎ তুমি যদি ওয়েবসাইট করো তাহলে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তি যে কোনো সময় কিন্তু দেখতে পারবে। 3 নম্বর একটা সুবিধা দেখো, ওয়েবসাইট লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়। আমাদের এই এমন একটি মাধ্যম যেখানে একটি পেজের মাধ্যমে আমরা কোনো বা ওয়েবসাইটের মাধ্যমে একই সাথে ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন সবকিছুই একের সাথে সংযুক্ত করে আমরা সবার সামনে তুলে ধরতে পারি, যেটা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। ইন্টারেক্টিভ মডেল কিন্তু আমরা উপস্থাপিত করতে পারি, যেটা সকলেই বাস্তব দৃশ্যময় দেখতে পারে। আচ্ছা, আর কিছু পয়েন্ট দেখি আমরা সুবিধা, যে ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়, অর্থাৎ এই মুহূর্তে ঘটলো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইন্টারনেটে সেটা প্রকাশ করতে পারবো। 5 নম্বর বলছি, ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়, অর্থাৎ ওয়েবসাইটে রয়েছে তোমার প্রয়োজনের যেটা যেটা দরকার, যেটা অংশ প্রয়োজন, সেটা কিন্তু তুমি ইচ্ছে করলে সেটা সংরক্ষণ করতে পারো তোমার ডকুমেন্টে। 6 নম্বর খেয়াল করো, যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো বিষয়, যেমন কোনো স্থানের তাপমাত্রা, রেলের ও প্লেনের সময়সূচি, ভাড়া ইত্যাদি সবকিছু আমরা জানতে পারবো আসলে ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও খেয়াল করো, একটি ওয়েবসাইট থেকে আরো যে সুবিধাগুলো পেতে পারি,
কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা যায়। আমরা ঘরে বসে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। বিশ্বের নাম করা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়ে তাদের সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করা যায় এবং এতে কি হয় আমাদের সময় ও অর্থ বাঁচে। ঘরে বসে বাস বা ট্রেনের টিকিট কাটা যায়। হসপিটালে বা হোটেলের সাইটে ঢুকে রুম বুকিং দেওয়া যায়। সামাজিক সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। সচেতনমূলক বিভিন্ন কর্মকাণ্ড করা যায়। এছাড়া আরো অনেক কাজ করা যায়। আসল মূলত একটা ওয়েবসাইটের যে উপকারিতা বলে শেষ করা যাবে না। অসংখ্য অসংখ্য কোনো সুবিধা দিয়ে থাকে। এখান থেকে কিছু পয়েন্ট তোমরা খেয়াল রাখবা যাতে পরীক্ষায় ওয়েবসাইটের সুবিধাগুলি লিখতে পারো। আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো ওয়েব পোর্টালটা কি জিনিস। ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানার জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। ওয়েবসাইটের কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালের একটি অংশ হতে পারে। খেয়াল করো, কোনো এয়ারলাইন কোম্পানির ওয়েব পোর্টাল হতে ফ্লাইটের সময়সূচি জানায় এবং টিকিটের বুকিং এর ব্যবস্থা কিন্তু একটি ওয়েব পোর্টালের অংশ। এছাড়া আবার খেয়াল করো যে ই কমার্স ওয়েবসাইটগুলিতে পণ্যের বিজ্ঞাপন এবং পণ্য কেনা বেচা করার সার্ভিসও কিন্তু পোর্টালের একটি অংশ। এগুলোকে আমরা বলে থাকবো আসলে ওয়েব পোর্টাল। একটি পোর্টাল পেজের সোর্স হতে তথ্য উপস্থাপনের ব্যবস্থা থাকে, যেমন আবহাওয়া, বার্তা, সংবাদ, ইনস্ট্যান্স মেসেজিং ইত্যাদি। আইপি অ্যাড্রেস তোমাদের একটা মজার বিষয়, পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। আইপি অ্যাড্রেস অর্থাৎ আইপি অ্যাড্রেস বলতে কি বোঝো বা আইপি অ্যাড্রেস কি বা কাকে বলে। দেখো, বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক গ্রামে বা এক দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য একটি নাম্বার আছে, ঠিক তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নামে পরিচিত। তোমার জন্য অবাক হবার যে আইপি অ্যাড্রেসের প্রথম দুটি অক্টেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অক্টেট হোস্ট আইডি প্রকাশ করে। এর চিত্রের মাধ্যমে যদি খেয়াল করে দেখো, আমরা যদি ডট দিয়ে 4 ভাগ করেছি এবং প্রত্যেকটা 8টা অর্থাৎ অক্টেট, এই অক্টেট নাম্বারগুলো কি হলো, প্রথম যে অক্টেট নাম্বার সেটি কিন্তু আমার নেটওয়ার্ক আইডি, পরের দুটি অক্টেট নাম্বার এটা কিন্তু হোস্ট আইডি। দেখো, আমি একটা 001 দিয়ে যদি বাইনারি সংখ্যার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়, যদি একটি তোমাদের বোঝানোর জন্য হয়েছে 8টি অক্টেট নাম্বার, তারপর 8টি অক্টেট নাম্বার, এই দুটো অক্টেট নাম্বার মিলে নেটওয়ার্ক আইডি প্রকাশিত করে এবং পরের 8টি মিলে যে হোস্ট আইডি হয় সেটাকে বলি আমরা হোস্ট আইডি। বাইনারি সংখ্যা মনে রাখা অসুবিধাজনক বিধায় এর সমকক্ষ ডেসিমাল সংখ্যা দিয়েও আইপি অ্যাড্রেস লেখা হয়। নিচে একটা সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করেছি, যে কোনো একটা নমুনা হিসেবে এই যে বাইনারির মাধ্যমে অক্টেট সংখ্যাগুলো লিখেছি, এই আইপি অ্যাড্রেসের ডেসিমাল সংখ্যার মান কিন্তু এমনটা হতে পারে, যেমন 192.168.11.01। এক্ষেত্রে আর একটু বিস্তারিত বিষয় আমরা আগামীতে পরের ক্লাসগুলো বলার চেষ্টা করবো। এছাড়া তোমরা একটু মূল টেক্সট বইটা একটু ভালো করে দেখবে। মজার একটা প্রশ্ন আসতে পারে, ডোমেইন নেম। ডোমেইন নেম বলতে কি বোঝো? দেখো, আইপি অ্যাড্রেস মনে রাখার বেশ কষ্টসাধ্য ব্যাপার, আর এই কষ্টকর বিষয়টি সহজতর করার জন্য ইন্টারনেটে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। ডোমেইন নেম হচ্ছে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য একটি অদ্বিতীয় আলফা নিউমেরিক অর্থাৎ ক্যারেক্টার এবং নাম্বার সম্বলিত ঠিকানা। একটু খেয়াল করো, শিক্ষা.org একটি ডোমেইন নেম। এই ডোমেইন নেম ব্যবহার করে 192.168.11.01 আইপি নাম্বার কম্পিউটারকে খুঁজে বের করা যায়। যদিও তোমাদের নমুনা হিসেবে দেওয়া হয়েছে, যদি খেয়াল করো এই জন্য উল্লেখ করা হয়েছে। একটা উদাহরণ যদি আমরা চেষ্টা করি, দেখো www.worldwideweb.শিক্ষা, শিক্ষাটাকে বলা হচ্ছে এখানে ডোমেইন নেম, এবং তারপর দেখো .org অর্থাৎ এটা অর্গানাইজেশন থেকে ডোমেইন টাইপ। তোমরা খেয়াল করে দাও, অনেক সময় থাকে edu.bd অর্থাৎ edu। কোন ডোমেইন নেমের পরে 3 অক্ষর দিয়ে 3টি লেটার দিয়ে যেতে হয়, সেটা পুরো ডোমেইন টাইপ। যে বেশ কয়েকটি ডোমেইন টাইপ আছে। org তে আমরা অর্গানাইজেশন বুঝি, edu তে আমরা এডুকেশন। যদি আমরা এই ধরনের আরো কিছু থাকে, গভ অর্থাৎ গভর্নমেন্ট, এই জাতীয় কিছু অপশন থাকে। এছাড়াও এরপরে কান্ট্রি ডোমেইন টাইপ থাকে। কান্ট্রি ডোমেইন যেমন
.bt যদি থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশ, যদি .in থাকে তাহলে ইন্ডিয়া, যেমন পিকে থাকলে পাকিস্তান, ইউএস থাকলে ইউনাইটেড স্টেট, ইউকে থাকলে ইউনাইটেড কিংডম, এই জাতীয়। অর্থাৎ এইভাবে কিন্তু একটি ডোমেইনের নাম করা হয়ে থাকে। আমরা যদি পরের বিষয়টা একটু খেয়াল করি যে ওয়েব অ্যাড্রেসে দেখো যে প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। ভালো খেয়াল করে দেখো, প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। একটু উদাহরণ দেওয়া হয়েছে http://www.শিক্ষা.org/main.html। প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পেছনে একটি আইপি অ্যাড্রেস কাজ করে। অর্থাৎ একটি ওয়েব অ্যাড্রেসের পেছনে কিন্তু আমরা একটু আগে যেটা আলোচনা করলাম আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, এটি কিন্তু অ্যাড্রেসটি কাজ করে থাকে। আমরা পরবর্তী আমাদের জানার চেষ্টা করব যে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার বলতে কি বুঝি? ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটারগুলোকে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহার করার সুযোগ দেয়। অর্থাৎ ব্রাউজারটা কি ব্রাউজ করতে সহায়তা করে। তোমরা যেটা যে ফেসবুক দেখো বা যেটাই করো অর্থাৎ গুগলে ঢুকো, দেখবে কোনো না কোনো একটি ব্রাউজারে কিন্তু ক্লিক করে, অর্থাৎ তোমার দেখবা প্রথমে ব্রাউজ করার জন্য তোমাকে একটি সফটওয়্যারে যেতে হয়। যেমন দেখো একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, যখন তুমি গান শুনতে চাও তাহলে কিন্তু বা সিডিতে গান শুনতে চাও তাহলে তখন একটু প্লেয়ার লাগে, বেশ কিছু প্লেয়ার তোমার নাম জানো, যেমন হয়তো দেখবা যে উইন্যাম্প বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা জেট অডিও। এরকম ব্রাউজ করা, অর্থাৎ তুমি যদি ইন্টারনেটের পৃষ্ঠাগুলোকে ভিজিট করবা বা ব্রাউজ করবা তাহলে তোমাকে অবশ্যই কোনো না কোনো ব্রাউজার লাগবে। আমি যদি সংজ্ঞায়িত করতে চাই, যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনে কাজ করে থাকে তাকে আমরা বলবো ওয়েব ব্রাউজার। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের কিছু আমি বলবো জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম নিম্নরূপ। একটু খেয়াল করো, তোমাদের প্রত্যেককে জানা আছে, আমি নামগুলো আবার একটু মনে করার জন্য বলছি। অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ কম্বিনেটর, সাফারি, ওপেরা এবং গুগল ক্রোম। এছাড়াও দেখবে তোমাদের শতাধিক প্রচুর অসংখ্য ওয়েব ব্রাউজার রয়েছে। তোমরা অনেকে মোবাইলেও কিছু কিছু ব্রাউজার ব্যবহার করে থাকবে। তোমরা অনেকে স্যামসাং সেট বা মোবাইল সেট কিনেছো, দেখবা যে সেখানে একটি স্যামসাং ব্রাউজার নামে একটি ব্রাউজার রয়েছে, এবং সিম্পল যদি সিম্ফনি একটি সেট কিনে থাকো তাহলে দেখবে এখানে সিম্ফনি কিন্তু একটি ব্রাউজার দৃশ্যমান। অর্থাৎ কোনো ওয়েব পেজ ব্রাউজ করার জন্য যে সফটওয়্যার তোমাকে সহায়তা করে সেই সফটওয়্যারটাকে বলবো আমরা হচ্ছে ওয়েব ব্রাউজার। আমরা নেক্সট আলোচনায় আসছি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন একটি সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে, যেমন গুগল, ইয়াহু, বিং, এমএসএন ইত্যাদি। যদিও প্রচুর এই ধরনের সার্চ ইঞ্জিন আছে এবং তোমার জেনে খুশি হবে যে বাংলাদেশেও কিন্তু একটু সার্চ ইঞ্জিন পাওয়া যায়, যেটির নাম তোমরা অবগত আছো যে পিপিলিকা.com। আচ্ছা, আমরা একটু দেখবো এবার সার্চ ইঞ্জিনের কাজ করার ধরন। এই তিনটি প্রধান সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কর্মকাণ্ড সম্পাদন করে। সফটওয়্যার গুলো হলো, দেখো, 1 নম্বর ওয়েব ক্রয়ার বা স্পাইডার সফটওয়্যার। একটি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজ করে এবং নতুন নতুন তথ্য তার ডেটাবেজে সংরক্ষণ করে। ইন্ডেক্স সফটওয়্যার, এর কাজটা কি দেখো, এর প্রধান কাজ হলো একটি ওয়েবসাইটের সকল ডেটা ওয়েব স্কলার থেকে গ্রহণ করে তার সার্চ ইঞ্জিনে সংরক্ষণ করে। এছাড়া আমরা আরেকটা অংশ দেখবো কোয়েরি সফটওয়্যার। সার্চ ইঞ্জিন যখন কোনো কিছু লেখা হয়, কোয়েরি সফটওয়্যার তখন সেটাকে দেখে থাকে। কোয়েরি সফটওয়্যার ইন্ডেক্স সফটওয়্যার থেকে ডেটাগুলো বিশ্লেষণ করে সবচেয়ে বেশি সম্পর্কগুলোকে প্রকাশ করে থাকে। অর্থাৎ তিনটি প্রধান সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনগুলো কাজ করে থাকে। এবং সবচেয়ে পৃথিবীর বিখ্যাত একটি সার্চ ইঞ্জিনের নাম আমরা বলতে পারি যে গুগল.com। তোমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকো, এবং গুগলটাকে কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। গুগলটাকে কাজ করে থাকি। আমরা আরেকটি বিষয় দেখবো যে সার্চ ইঞ্জিন কিন্তু থেকেও একটি বিষয় চলে আসবে যে আপলোড বা ডাউনলোড। আপলোড, ডাউনলোড এক্ষেত্রে যে সংজ্ঞায়িত করি আমি, সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, স্ক্রিনে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ডাউনলোড হচ্ছে একটি দূরবর্তী সিস্টেম থেকে স্থানীয় সিস্টেমে তথ্য পাওয়ার উপায়। পক্ষান্তরে আপলোড হচ্ছে স্থানীয় সিস্টেম হতে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাহায্যে দূরবর্তী কোনো সিস্টেমে তথ্য পাঠানো। আমি তোমাদেরকে বোঝার সহজে
আর একটু সহজ করে বলতে পারি, তোমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকো। তোমরা কি করো, অনেক সময় যে কোনো কিছু ছবি তুলে থাকো, তুলেই তোমরা কি করে থাকো, ছবি আপলোড করছি, নিজেরাই ছবি তুলছো, নিজেদের সেলফি তুলে বলছো আপলোড। কখনো কখনো কারো ছবি ভালো লাগছে, সুন্দর কোন দৃশ্য দেখছো, সেটাকে তুমি ডাউনলোড করছো। আসল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন যে তুমি যদি তোমার কোনো ডিজিটাল ডিভাইস থেকে, সেটা হতে পারে তোমার মোবাইল ফোন, কোনো ডিজিটাল কোনো একটা ক্যামেরা, অথবা তোমার ধরো যে কোনো একটা ল্যাপটপ, এইভাবে ডিজিটাল কোনো ডিভাইস থেকে যদি কোনো তথ্য বা তথ্যাবলী কোনো সার্ভারে রাখো বা সংরক্ষণ করো, তখন তাকে বলা হয় আপলোড। তখন তারা ডিজিটাল ডিভাইসে অর্থাৎ দূরবর্তী সার্ভার থেকে কোনো তথ্য বা তথ্যাবলী যদি তোমার নিজস্ব কোনো ডিজিটাল ডিভাইস, ক্যামেরা বা মোবাইল বা ল্যাপটপে যদি তুমি সংরক্ষণ করো বা সেভ করো, এই বিষয়টাকে বলা হচ্ছে আমাদের ডাউনলোড। অথবা ডাউনলোড এরকম যে তুমি যদি কোনো কিছু সার্ভারে রাখো, সেটা হচ্ছে আপলোড। আর তুমি যদি কোনো কিছু সার্ভার থেকে তুমি তোমার কম্পিউটার ল্যাপটপে নিয়ে আসো বা মোবাইলে নিয়ে আসো, সেটা হচ্ছে আমাদের ডাউনলোড। তাহলে বোঝা গেল আপলোড হবে আমাদের রাখবো, আর ডাউনলোড সেটা আমরা সেখান থেকে নেব। আমরা আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় চলে যাব, যা ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা প্রত্যেকেই চেষ্টা করলাম ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটের সুবিধা বলে কি, ওয়েবসাইটের বিভিন্ন তথ্যাবলী, কিন্তু এবার তোমার সামনে উপস্থাপন করবো যে ওয়েবসাইটের প্রকারভেদ। আসলে কয় ধরনের ওয়েবসাইট আমরা সংক্ষেপে বলার চেষ্টা করবো এখানে। যে গঠন বৈচিত্র্যকে ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট এবং 2 নম্বর ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আমরা জানার চেষ্টা করবো স্ট্যাটিক ওয়েবসাইটটা কি। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। অর্থাৎ তুলনামূলকভাবে এটি কিন্তু যখন সার্ভারে আপলোড থাকে বা সংরক্ষিত থাকে, তখন যখন কোনো ব্রাউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটাকে চেঞ্জ করা বা পরিবর্তন করার সুযোগ নেই, সুযোগ থাকে না, স্থির। এই ধরনের ওয়েবসাইট গুলো বলবো আমরা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। পক্ষান্তরে যদি আসে আমার ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায়, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। অর্থাৎ দেখবা এটি রানিং টাইমে তুমি ওয়েব পেজ ব্রাউজ করছো, এই মুহূর্তে এটি কিন্তু পরিবর্তন বা পরিমার্জন করা সম্ভব। কোন একটি পেজে থাকলে আরেকটি পেজে কিন্তু যাতায়াত করতে করতে কোন একটি পরিবর্তন। এছাড়াও দেখবা যে এই বেশ কিছু পার্থক্য আমি তোমার সাথে উপস্থাপন করবো, সুবিধা অসুবিধা বলবো, তাতে তোমার স্পষ্ট হয়ে যাবে যে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি এবং ডাইনামিক ওয়েবসাইটটা কি। এবার তোমাদের সামনে আমি উপস্থাপন করবো স্লাইডের মাধ্যমে যে স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা। আবার খেয়াল করে দেখো যে স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা প্রমুখভাবে। এরপরে আমরা চেষ্টা করবো ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা এবং ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধার সময়। এখানে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা, একটু ভালো করে দেখো। যদি স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা বলতে চাই, এই ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইটগুলো খুব সহজে উন্নয়ন করা যায়। এছাড়া হচ্ছে এই ধরনের ওয়েবসাইট উন্নয়নের তুলনামূলক খরচ কম হয়, খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। কি আমাদের সহজেই ব্রাউজার লোড হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তখন থেকে এই ওয়েবসাইটে একটু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি? কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে এবং মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য। আমরা যদি আর একটু আলোচনায় আসি, তাহলে স্ট্যাটিকের পরবর্তী ডাইনামিক। ডাইনামিকের সুবিধাগুলো কি? ডাইনামিক বলা হচ্ছে যে আকর্ষণীয় লেআউট তৈরি করা যায়, অনেক বেশি তথ্যবহুল হতে পারে, অথবা তথ্য বা বিষয়বস্তু আপডেট দ্রুত করা যায়। তখন কিন্তু ডাইনামিক বেশ কিছু অসুবিধা আছে। সংক্ষেপে হচ্ছে এই ধরনের ওয়েবসাইট উন্নয়নে খরচ বেশি হয়, মানসম্মত ওয়েবসাইট নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে জটিল। আমরা একটু ছকের মাধ্যমে দেখার চেষ্টা করব স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজের পার্থক্য কি। স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডান পাশে আমরা দেখছি ডাইনামিক ওয়েব পেজ। খেয়াল করে দেখো, স্ট্যাটিক ওয়েব পেজে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, অর্থাৎ যেগুলো ফিক্সড। ডাইনামিক পেজে পরিবর্তনশীল তথ্য থাকে। স্ট্যাটিক ওয়েব পেজে এই ধরনের ওয়েব পেজ দ্রুত লোড হয়, পক্ষান্তরে যে ব্রাউজারে ডাইনামিক ওয়েব পেজ লোড হতে তুলনামূলক বেশি সময় নেয়। স্ট্যাটিকে বলছি আমরা এই ধরনের ওয়েব পেজ দিয়ে গঠিত ওয়েবসাইট বেশি নিরাপদ, কারণ স্ট্যাটিক ওয়েব পেজে কেবল একটি কমিউনিকেশন হয়। ডাইনামিক বলছি আমরা এই ধরনের ওয়েব পেজ দিয়ে গঠিত ওয়েবসাইট তুলনামূলক কম নিরাপদ, কারণ এখানে উভয়মুখী কমিউনিকেশন হয়। আমরা 4 নম্বর যে পয়েন্ট বলি যে এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে, অর্থাৎ স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে HTML বা CSS ব্যবহার হয়। অনুরূপভাবে ডাইনামিক ওয়েব পেজে যে বিভিন্ন উন্নয়নে PHP বা ASP নেট ইত্যাদি ধরনের কিন্তু সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। আমরা যদি স্ট্যাটিক ওয়েব পেজ যাই, এই স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে বা উন্নয়নের খরচ কম হয়। পক্ষান্তরে ডাইনামিক
ওয়েব পেজ তৈরিতে বা অনলাইনে খরচ কিন্তু অনেক বেশি হয়। স্ট্যাটিক ওয়েব পেজে কোনো পরিবর্তন করা খুব কঠিন, কারণ এই ধরনের পেজে অনলাইন করে আপলোড করতে হয়। আর ডাইনামিক পেজ যে কোনো ধরনের পরিবর্তন সহজে এবং স্বয়ংক্রিয়ভাবে করা যায়। তোমরা বেশ কিছু জিনিস দেখলা, এখান থেকে কমপক্ষে 4 থেকে 5টি পয়েন্ট ভালো করে খেয়াল রাখবে এবং বাসায় একটু মনোযোগ দিয়ে চেষ্টা করে একটু লেখার চেষ্টা রাখবা, কারণ পরীক্ষার সময় কিন্তু এই যে স্ট্যাটিক বা ডাইনামিকের সুবিধা অসুবিধা তার কোনটি তোমার জন্য গ্রহণযোগ্য দেখবা। সৃজনশীল প্রশ্ন এমনটি হতে পারে যে কোন একটা সিচুয়েশন পরিস্থিতি দিতে পারে, পরিস্থিতি গিয়ে তোমাকে বলা হতে হবে যে কোনটি তোমার জন্য অধিক উপযোগী বা কোনটি সবচেয়ে ভালো কাজে লাগতে পারে বা কোনটি গঠন তুমি মানসম্মত বলে মনে করো, এই ধরনের প্রশ্ন হতে পারে। আমরা নেক্সট যেটা আলোচনা করবো এবার ওয়েবসাইটের কাঠামো। দেখো খেয়াল করো, আমরা কাঠামো বলতে কি বুঝি, যে একটি কাঠামো কি কি দিয়ে গঠিত হয়ে থাকে ওয়েবসাইট গুলো। একটি ওয়েবসাইটের কাঠামো 3টি উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ লেআউট টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন এবং লিংক স্ট্রাকচার। যদি লেআউট টেমপ্লেট বলি, যে ওয়েব পেজ লেআউট টেমপ্লেট বলতে সাধারণত কোনো ওয়েব পেজ যখন কোনো ব্রাউজারে প্রদর্শিত হবে তখন তাতে কিভাবে সজ্জিত থাকে তাকে বোঝায়, এটা হচ্ছে লেআউট টেমপ্লেট। আর ইউআরএল প্যাটার্ন কি, কোন পাতায় ওয়েবসাইট ব্যবহারকারী বা ভিজিটর প্রথম অবতরণ করবেন অথবা কোন পেজটি হোম পেজ হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু ইউআরএল প্যাটার্নে নির্ধারণ করে থাকে। এছাড়া যদি তোমাদের খেয়াল করে থাকো, দেখো যে এই ওয়েবসাইটের কাঠামোতে যে আরো যে বিষয়গুলো থাকবে, যে একটি ওয়েবসাইটের ভেতরে অনেক ওয়েব পেজ থাকতে পারে, ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে তাহাই কিন্তু হলো হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। আরেকবার বলছি, দেখো যে একটি ওয়েবসাইটের ভেতরে অনেক ওয়েব পেজ থাকতে পারে, ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে তা হলো ওয়েবসাইটের কাঠামো। এখানে একটু খেয়াল করে দেখো যে লিংক স্ট্রাকচারটা যদি বসে, যে একটি ওয়েবসাইটের মধ্যে 3 ধরনের ওয়েব পেজ দেখা যায়, অর্থাৎ লিংক স্ট্রাকচার থাকবে, কিভাবে সংযুক্ত থাকবে। একটি ওয়েবসাইটের প্রথম যে পৃষ্ঠাগুলো আমরা দেখতে পাই তাকে আমরা বলেছি আমরা হোম পেজ। আচ্ছা, এই হোম পেজের সাথে তার পরবর্তী যে পেজগুলো আসবে তাকে বলবো মূলধারা পেজ বা সংক্ষেপে মেইন সেকশন, এবং সেইখানকার সাথে যেগুলো লিঙ্কেজ বা সংযোগ থাকবে এগুলো বলবো উপধারার পেজ বা সাবসেকশন। একটু ডান পাশে যদি আমরা খেয়াল করি, এই দেখো মূল একটি যদি বেসিক ওয়েবসাইট লেআউটের মূল একটা পৃষ্ঠা, প্রথম যে পৃষ্ঠা যেটা হোম পেজ বলছি, এটা সংক্ষেপে বলছি আমরা হোম পেজ। অর্থাৎ এখানে বিভিন্ন সূচি থাকবে, ইন্ডেক্স থাকবে, এখান থেকে পরবর্তী পেজে যাওয়ার ব্যবস্থা থাকবে। আচ্ছা, এছাড়া দেখো এই পেজটার সাথে যেগুলো লিঙ্ক থাকলো, এই যে পরবর্তী 1, 2, 3, 4, 5টি দেখতে পাচ্ছ এখানে ছবিতে, এইগুলোকে আমরা বলতে হচ্ছে মেইন সেকশন। অর্থাৎ এটা কিন্তু হোম পেজের পরবর্তী অবস্থান হচ্ছে। এবার খেয়াল করে এখান থেকে পরবর্তী যেগুলো সংযুক্ত হচ্ছে সেগুলোকে আমরা বলছি সাবসেকশন বা কন্টেন্টস। অর্থাৎ এইখানে বিস্তারিত থাকতে পারে, এই যে একটির সাথে একটি সম্পর্কযুক্ত এই ধরনের অবস্থানটাই হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কেজ স্ট্রাকচার। এছাড়া একটু খেয়াল করবে, এখানে একটু ভালো করে খেয়াল করে লিঙ্ক কালারটা একটু খেয়াল করবা, যে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওর বিভিন্ন পেজগুলোকে নিম্নোক্ত 4 ভাগে সাজানো যায়। যেটা খেয়াল করবা, ট্রি বা হায়ারার্কিক্যাল, 2 হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার, হাইব্রিড বা কম্বিনেশন। অর্থাৎ দেখবা যে একটি ওয়েবসাইটে যে পৃষ্ঠাগুলো কিভাবে কার সাথে কোনটা কখন আসবে বা কিভাবে সংযুক্ত বা কিভাবে সাজানো, এই ধরনের ভিত্তি করে কিন্তু আমরা ওয়েবসাইটের কাঠামোকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথমত যেটা আলোচনা করবো আমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের খুব বেশ উল্লেখযোগ্য বা উপযোগী বা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। একটু সংজ্ঞায়িত করি, হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোতে ব্যবহারকারী হোম পেজে ল্যান্ড করে, অর্থাৎ প্রথমে হোম পেজে যায়, এরপর হোম পেজে সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন অংশে ভাগ করা যায়, যার মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলো আলাদা আলাদাভাবে লিঙ্ক করা থাকে। আমরা একটু চিত্রভাবে দেখার চেষ্টা করবো বোঝানোর। দেখো এই মাই স্টার্ট মানে একটি আমাদের হোম পেজ, এটি প্রথম, এটা হলো রুট, এইটাকে আমরা দিচ্ছিলাম হোম পেজ। এই হোম পেজ থেকে আমরা সংযুক্ত হতে পারবো 3টি, একটি বুকস, রেকর্ড এবং ফটোস। ভালো খেয়াল করো, এইটা আমাদের হোম পেজ, এখান থেকে লিঙ্ক থাকলো 3টি, অর্থাৎ একটি থেকে তৈরি হলো কত, 3টি। আমরা যদি আরেকটু ভালো বোঝানোর চেষ্টা করি, এই যে মাই স্টার্ট থেকে ফটোস আসলো, ফটোস এবং ফটোস থেকে আমরা দেখছি 2টি, একটি ফ্যামিলি এবং একটি ফ্রেন্ডস, 2টি ওয়েব পেজ। এবং খেয়াল করে সেই দুটি আবার ফ্যামিলি থেকে আমরা কি পেলাম হচ্ছে মম, ড্যাড এবং সিস্টার। আবার যদি চিন্তা করি যে এই যে ফটোস থেকে ফ্যামিলি এবং ফ্রেন্ডস আসছিল, ফ্রেন্ডস কিন্তু আবার 3টি শাখা রয়েছে, টম, ডিক এবং হ্যারি। আবার খেয়াল করো, একটি থেকে 3টি, সেই 3টি থেকে আবারও 2টি, সেইগুলো থেকে আবারও 3টি। এই ধরনের যদি একটি শাখা থেকে প্রয়োজনীয় পর্যায়ক্রমে শাখাগুলো দিয়ে থাকে
তাহলে এই ধরনের কি আমরা শাখা প্রশাখাও বলতে পারি। শাখা প্রশাখা বাংলায় বলা হয় আসলে এটাকে আবার ট্রি বা হায়ারার্কিক্যাল। সবগুলো নামে খেয়াল রাখবা, পরীক্ষায় কখনো কখনো নাম ধরে প্রশ্ন করা হয় যে ট্রি কাঠামো আলোচনা করো বা হায়ারার্কিক্যাল অথবা শাখা প্রশাখা। তাহলে এই ধরনের গঠনটাকে একটু ভালো করে খেয়াল করবা। এছাড়া পরীক্ষায় দেখবা এই ধরনের এই সংযোগগুলোর একটা চিত্র দেওয়া থাকে, চিত্র দিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে বলতে পারে বা শনাক্ত করতে হতে পারে যে কোন ধরনের একটি ওয়েবসাইট। আমরা পরবর্তী আলোচনায় আসছি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এখানে সবগুলো পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকে ঠিক তেমনি অন্যান্য পেজের সাথে মেইন পেজে লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয় ওয়েব পেজগুলোর এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষিত বড় ফ্রেমে চলে আসে। খেয়াল করে চিত্রটি যে দেখা যাবে একটির সাথে অনেকগুলো সম্পর্ক রয়েছে এবং একটি ফ্রেমে রয়েছে। তোমরা একটু ভালো করে যদি বোঝানোর চেষ্টা করা হয় যে তোমরা দেখবে যে মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ডে যখন রিবন গুলো তৈরি করো উপর দিকে যে হোম বা ইনসার্ট বা ভিউ যে ফরম্যাট, ওই যে রিবনটা তুমি ক্লিক করো সেইটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে আসে, বাকিগুলো কিন্তু ওই অবস্থায় মিনিমাইজ থাকে। আবার যখন তুমি অন্য রিবনে ক্লিক করো তখন সেটা কিন্তু ম্যাক্সিমাইজ, অন্যগুলো মিনিমাইজ হয়। অর্থাৎ এইভাবেও কিন্তু আমাদের এই যে পেজগুলো সাজানো হয়ে থাকে একটি ফ্রেমের মধ্যে বিভিন্ন লিঙ্ক সংযোগ করে করা হয়। এই ধরনের গঠন করা বলবো লিঙ্ক বা নেটওয়ার্ক। অর্থাৎ দেখবা যে একটি পেজে যাওয়ার জন্য শুধুমাত্র মাধ্যম কিন্তু একটা নয়, দেখবা খেয়াল করে 2, 3, 4, 5টি কিন্তু যাওয়ার শাখা প্রশাখা থাকতে পারে। ছবিতে যদি একটু খেয়াল করো, আমরা এই পেজটা চিন্তা করি, এই পেজটা কিন্তু আমরা এটা থেকে আসতে পারতেছি, এটা থেকে পারবো, তোমাদের ডান পাশে থেকে বা নিচ থেকে বা এইটা থেকে আবার এটা থেকে। অর্থাৎ একটি পেজে বিভিন্ন পেজের সাথে যদি লিঙ্ক থাকে সেই ধরনের কি আমরা বলবো ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এবার আমরা একটু দেখবো সিকোয়েন্স বা লিনিয়ার। যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েবটাকে নিয়ে ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। দেখো আমি ছবিতে যদি চেষ্টা করি, মেইন পেজ আসছে প্রথমে, এর পরবর্তী দেখো একটি পেজ এবং ভাবি সেখানে একটি পেজ এবং তারপর পেজ নেক্সট ধারাবাহিক আসছে। যদিও আবার রিভার্স কিন্তু ডানে অর্থাৎ একটি পিছিয়ে আবার আসা যাবে। এছাড়া আবার বলে রাখা ভালো যে কখনো কখনো দেখবা একটি পেজ থেকে কিন্তু সাব টপিক আসতে পারে, অর্থাৎ মেইনের পরে যে প্রথম পেজ সেখানে সাব টপিক আসতে পারে, সেই সাব টপিক আবার ফিরে আসবে। এইভাবে ধারাবাহিক যে পেজগুলো সাজানো থাকে তাকে আমরা বলছি সিকোয়েন্স বা লিনিয়ার। একটা উদাহরণ হতে পারে তোমাদের মনে রাখার জন্য, দেখবা তোমার যে মোবাইলে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করো, অ্যাপস ইনস্টল করো, সেখানে তোমরা দেখবে নেক্সট নেক্সট নেক্সট, অথবা সেখান থেকে ভাষা চয়েস বা ল্যাঙ্গুয়েজ চয়েস, অথবা সেখানে ডেট ফরম্যাট চয়েস, অথবা বাংলা বা ইংরেজি ভার্সন, এরকম হতে পারে। একটা জায়গায় দেখে তুমি চাই ফিনিশ। এই যে ধারাবাহিক গুলো আসতেছে একের পর এক, এই ধরনের গঠনটাকে বলতেছি আমরা সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার। সর্বশেষ যে বিষয়টি আলোচনা করবো আমরা তোমাদের হাইব্রিড বা কম্বিনেশন। এই যে তিনটি শিখলা, এই ট্রি বা হায়ারার্কিক্যাল, তারপর নেটওয়ার্ক এবং তোমার শেষ পর্যন্ত যাচ্ছে যে লিনিয়ার। এখন এই তিনটি যে কোনো দুটি বা যে কোনো তিনটি যদি একটি সে যুক্ত হয়ে নতুন কোনো নেটওয়ার্ক বা সংযুক্ত কাঠামো গঠন করে তখন তাকে আমরা হাইব্রিড বা কম্বিনেশন বলবো। যদি একটু বলি আমরা, দেখো যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন স্ট্রাকচার বলে। শুধুমাত্র হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট খুব সুন্দর হয় না এবং শুধুমাত্র নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে অতিরিক্ত ডিস্ক স্পেস প্রয়োজন হয়। তাই একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়। অর্থাৎ দেখবা 2-3টি সংযুক্ত করে যদি আমরা কোনো ওয়েব পেজ তৈরি করি, ওয়েবসাইট তৈরি করি, তাহলে সেক্ষেত্রে ভিজিটরদের সুবিধা হয় এবং এটার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ভিজিটররা সহজেই একটি পেজ থেকে অন্য একটি পেজে যেতে পারে। তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এই 4 ধরনের কাঠামো থেকে কিন্তু যে কোনোতেই অথবা যে কোনো দুটি অথবা একটি অথবা 3টি অথবা নাম উল্লেখ করে প্রশ্ন হতে পারে। আবার তোমাদের প্রয়োগ বা অনুধাবন এক্ষেত্রেও প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন চিত্র দেওয়া হতে পারে। চিত্রগুলো থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে চিত্রে কোন ওয়েবসাইটের কাঠামোটা দেখানো হয়েছে। এবং আশা করি এইগুলো একটু যদি ভালো করে টেক্সট বইটা অনুসরণ করো তাহলে অবশ্যই পারবে। তোমরা এখন বাসায় আছো, বাসায় এই মহামারী করোনার কারণে যেহেতু বাসা থেকে বা বাড়ি থেকে বের হওয়া সম্ভব নয়, বাসায় থেকে এইগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। এছাড়া আরেকটু বললেই নয়, এইগুলো সংক্ষেপে আমরা কম্বিনেশন অর্থাৎ স্লাইডের মাধ্যমে তুলে ধরছি।
তোমরা মূল টেক্সট বইটা অবশ্যই একটু ভালো করে দেখবে, এবং যখনই কোনো কিছু মনে হবে সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারবে, অথবা কমেন্ট বক্স সেকশনে আমাদের কমেন্ট করতে পারবে। এগুলো কিন্তু তোমাদের জন্য হাতে সুযোগ রয়েছে। আমরা এবার যেটা করবো, বাহিরে কিছু কাজ দেবো। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তাতে তোমাদের যতটুকু কাজে লেগেছে সেখান থেকে কিছুটা কাজের জন্য কিছু ধারাবাহিক কাজ আমি বলছি। প্রথম যে কাজটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটিকে আমি উপস্থাপন করছি এভাবে, যে চতুর্থ অধ্যায়ে যে পাঠ্য বই আছে, এই পাঠ্য বইয়ের প্রথম থেকে কয়েকটি পৃষ্ঠা বাসায় একটু মনোযোগ সহকারে রিডিং পড়বে। এটা কয়েকবার করবে, 2-3বার করার চেষ্টা করবে, এবং সহজ একটি অধ্যায়, অবশ্যই সহজ অধ্যায়। তারপরে বলছি, যেটি আমার বলার বিষয়, যদি কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বা যোগাযোগ রাখবে। এছাড়া বইটি 2-3টি রিডিং পড়ার পরে তোমরা যেটা করবা, আমি আশা করি খুব ভালো লাগবে আমার করলে, যে নিচের বিষয়গুলো উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করবা। যদি উত্তরগুলো লিখতে পারো, নিজে থেকে অ্যান্সার করতে পারো, খুবই ভালো। যদি তাও না পারো, তাহলে এই ভিডিওটি আবারও প্রথম থেকে 2-1বার দেখতে পারো, এটা হতে পারে। অথবা এটি 2-1বার দেখার পরে তোমার মূল টেক্সট বইটা একটু হলেও রিডিং পড়ে নিচের প্রশ্নগুলো একটু বাসায় লিখে রাখবা। আর এখান থেকে আশা করি তোমাদের জ্ঞানমূলক বা অনুভবমূলক বা প্রয়োগমূলক প্রশ্নগুলো হতে পারে। একটু খেয়াল করো, প্রশ্নগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, যে নিচের বিষয়সমূহ উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করো। কি কি? ওয়েব পেজ ও ওয়েবসাইট বলতে কি বোঝায়? ওয়েবসাইট দ্বারা কি কাজ করা হয় বা কি করা যায়? আচ্ছা, ডোমেইন, আইপি অ্যাড্রেস এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? ঘ নম্বর, ওয়েব ব্রাউজিং কি? কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লিখো। অমুক ওয়েবসাইট এর প্রকারভেদ আলোচনা করো। এছাড়া আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছি, ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। অর্থাৎ যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো একটু অবশ্যই বাসায় দেখবে। যদি আবারও কিছু মনে হয় তাহলে তোমরা প্রয়োজনে এই ইউটিউব থেকে এই আলোচনাটি তোমরা ডাউনলোড করতে পারো, তোমরা ডাউনলোড করে আরো একবার দেখতে পারো। এবং এখানেও যদি কোনো সমস্যা মনে হয় সরাসরি অথবা মোবাইলে, সরাসরি যেহেতু এখন করোনা ভাইরাসের কাছে আসা সম্ভব নয়, মোবাইলে অথবা তুমি যদি, আবারও বলছি, কমেন্ট বক্সে লেখো, কমেন্টে লিখে সেক্ষেত্রে, অথবা ফেসবুক আছে, যোগাযোগ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এখন যে কাজটি আমি তোমাদের দেবো সেটি হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে এমন একটি উদাহরণ, যাতে তোমাদের পরীক্ষায় কাজ করার বা ধারণা বা অ্যান্সার করার সুবিধা বা উত্তর দিতে সুবিধা হয়। এখানে একটা বোর্ড প্রশ্ন আমি উল্লেখ করেছি, ভালো করে খেয়াল করো। বলা হয়েছে যে নিচে উদ্দীপকটি পড়ো এবং এর আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকটি বা স্ক্রিনটি বলছি, আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েব পেজ তৈরির জন্য শিক্ষার্থীদের নিচে চিত্রে ওয়েব পেজের কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনার চিত্র 1 খেয়াল করে দেখো, অর্থাৎ অহনা 80, এবং অরিত্র চিত্র 2 80 কাঠামো বেছে নিয়ে ওয়েব পেজ তৈরি করলো। দেখো, আমি তোমাদের শেষে অংশে আলোচনা করেছিলাম কাঠামো নিয়ে, তোমাকে ভালোভাবে খেয়াল করো। এটা একটা পেজ, এরপরে 2, 3 আবার আসতেছে, আবার এখানে প্রথম একটি ওয়েব পেজ, সেখান থেকে বৃদ্ধি পাইছে 3টি, এবং 3টি থেকে আবার 2টি করে। তাহলে সিদ্ধান্ত নাও কোনটি কোন ধরনের ওয়েবসাইট। আচ্ছা, এখান থেকে প্রশ্ন করা হয়েছে, দেখো হোম পেজ কি? তোমার কিন্তু প্রথমে আলোচনা হয়েছে ওয়েবসাইট, ওয়েব পেজ এবং হোম পেজ। একটু মনোযোগ দিয়ে এবং খাতা লিখে ফেলা প্রয়োজনে। পরের প্রশ্ন, ওয়েব পেজ ডিজাইনে এইচটিএমএল এর গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ ওয়েব পেজ করতে গিয়ে এইচটিএমএল, এইটি তোমরা একটু বই থেকে দেখো, না পারলে অবশ্যই ব্যবহার করো। এইচটিএমএল কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কারণ এটা একটি এমন ল্যাঙ্গুয়েজ, এমন সহজ, যেটা সহজেই যে কেউ আয়ত্ত করতে পারে। একটু মূল বই ঘাটো, যদি না পারো তো অবশ্যই যোগাযোগ করবে। পরের প্রশ্ন, অহনার ওয়েব পেজ স্ট্রাকচারটি শনাক্ত করে ব্যাখ্যা করো। তাহলে আমরা অহনার স্ট্রাকচার কোনটি? দেখো, অহনা বলেছে চিত্র 1, তার মানে এটি। তোমরা আশা করি বুঝে ফেলছো যে চিত্র 1 কোনটি। আমি ভাবছি তোমরা পেরেছো বা পেরেছ। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি কোন ধরনের? লিনিয়ার, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে এইটা শনাক্ত করতে পারলে তুমি 1 মার্ক পাবে। এইটা তোমার কিভাবে কাজ করে, এর সুবিধা, এর অসুবিধা বা এটির বিভিন্ন গুণাবলী যদি ফুটিয়ে তুলতে পারো, লিখতে পারো, সেক্ষেত্রে বাকি মার্কগুলো চলে আসবে, অর্থাৎ সম্ভব। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্র এর স্ট্রাকচারটি স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এবং বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ এটা কিন্তু আমাদের অরিত্র চিত্র, অরিত্রটা আমরা বুঝতে পেরেছি। অরিত্রটা কি? এটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি বা শাখা প্রশাখা। এটি বলা হয়েছে যে এটার চেয়ে স্বচ্ছন্দ। কেন স্বচ্ছন্দ? এক্ষেত্রে তোমার খেয়াল করে দেখবা যে এটি কি কি সুবিধা সেগুলো উল্লেখ করবা, প্রয়োজনে চিত্র 1 বা যেটা লিনিয়ার অসুবিধা ধরবা,
এবং সমস্ত বিষয়টা বই থেকে একটু খেয়াল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবা। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আবারও বলছি যোগাযোগ রাখতে হবে। আচ্ছা, আজকে এই সীমিত পরিসরে করোনা ভাইরাসের কারণে আমরা যেভাবে উপস্থাপন করলাম, আমরা পরবর্তীতে এই অধ্যায়ে হাতে কলমে বিস্তারিত ব্যবহারিক সহ উপস্থাপিত হব। সে পর্যন্ত তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, অযথা ঘোরাফেরা করবে না, নিজেরা সুস্থ থাকবা, ঠিকমতো তোমাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার খাবে, এছাড়াও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবে। প্রয়োজনে আমার ঠিকানা বা যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি। যোগাযোগের ঠিকানা কি? সুমন কুমার দত্ত, বিএসসি অনার্স, এমএসসি এমএড, বিয়ামবাড় স্কুল কলেজ বগুড়া। ফোন 0171244138, অথবা একই গ্রামীণের সাথে আমরা যদি মিল রাখি রবি 0 বা 0184144138। তোমরা আমার সাথে ইমেল করতে পারো skd2bd@gmail.com অথবা skd_bmsc@yahoo.com, অথবা ফেসবুকের সাথে www.facebook.com সুমন কুমার দত্ত। তোমাদের এতক্ষণ আমাদের সাথে রইলে, সুতরাং এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আশা করি আগামীতে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনাতে আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ।